আজকাল একটা কথা খুব শোনা যায়, আর সেটা হলো বামফ্রন্ট নাকি 34 বছরে কিছুই করেনি। 34 বছর শুধু সময় নষ্ট করেছে। কিন্তু প্রশ্ন একটাই, যদি কিছুই না করতো তাহলে 34 বছর ধরে মানুষ ভোট দিত কেন বামফ্রন্টকে? বন্ধুরা, আজ আমি কোনো গল্প শোনাতে আসিনি, আজ আমি হিসাব দেব। আজ বলবো কিভাবে বামফ্রন্ট বাংলার গরিব মানুষের মেরুদণ্ড সোজা করেছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ইতিহাস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে লেখা হয় না, অতীতের সত্য ঘটনা নিয়েই লেখা হয়। বামফ্রন্টের প্রথম সাফল্য 1977-এর আগে বাংলার গ্রামের মানুষ কি ছিল বা কিরকম তাদের লাইফ ছিল। জমি চাষ করতো কৃষক, আর জমির মালিক ছিল জমিদার। ফসল যেত জমিদারের ঘরে। বামফ্রন্ট ক্ষমতায় এসে বলল, এটা আর চলবে না। শুরু হলো অপারেশন বর্গা। এই একটা সিদ্ধান্ত ভারতের কৃষির ইতিহাস পুরো পাল্টে দিয়েছে। 15 লক্ষের বেশি বর্গাদারের নাম সরকারি খাতায়। জমি কেড়ে নেওয়া বন্ধ। কৃষক প্রথমবার বলার সাহস দেখালো, এই জমি আমার। আজ যারা এসি ঘরে বসে বলে বামফ্রন্ট কিছুই করেনি, তারা কি একবারও গ্রামে একজন বর্গাদারের চোখে চোখ রেখে কথা বলেছে? বামফ্রন্টের দ্বিতীয় সিদ্ধান্ত, তারা ঘোষণা করলো কলকাতা থেকে নয়, গ্রাম থেকেই সরকার চলবে। শুরু হলো ত্রিস্তর পঞ্চায়েত রাজ। আজ সবাই পঞ্চায়েত বোঝে, গ্রাম সভা বোঝে, পৌরসভা বোঝে, জেলা পরিষদ বোঝে। কিন্তু প্রশ্ন হলো, শুরুটা কে করেছিল? উত্তর, বামফ্রন্ট। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেল গ্রাম। টাকা গেল গ্রামে, ক্ষমতা গেল সাধারণ মানুষের হাতে। এই ছিল আসল ডিসেন্ট্রালাইজেশন। দেশের অন্য রাজ্যে তখনও ভাবছে, আর বাংলা করে দেখাচ্ছে। এটাই পার্থক্য ছিল। একটা সময় ছিল যখন কারখানায় শ্রমিক মানেই কারখানার মালিকের গোলাম ছিল। ভয়, লাঠি, বেরোজগারি ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু বামফ্রন্ট সরকার এসেই বলল, মালিক পক্ষের এইসব দাদাগিরি আর চলবে না। তারা ঘোষণা করলো শ্রমিকও মানুষ, মেশিন নয়। ট্রেড ইউনিয়নের অধিকার, ন্যূনতম মজুরি, মালিকের চোখে চোখ রেখে কথা বলার সাহস। বিশেষ করে সিপিআইএম শ্রমিক রাজনীতিকে রাস্তায় নামিয়েছিল। হ্যাঁ, এতে হয়তো শিল্পপতিরা অখুশি ছিল, কিন্তু শ্রমিকের সম্মান এসেছিল। এটা শ্রমিকের জন্য কম সাফল্য ছিল না। আজকে যারা বলে বামফ্রন্ট কিচ্ছু করেনি, তাদের বেশিরভাগই সরকারি স্কুল কলেজে পড়ে শিক্ষকতা করছে, অধ্যাপনা করছে, কেউ সাংবাদিকতা করছে, নিজেদের বুদ্ধিজীবী ভাবছে, সমাজের কেউ কাটা ভাবছে নিজেদের। তারা প্রত্যেকে বামফ্রন্ট আমলের তৈরি বিনে পয়সার স্কুল কলেজে পড়াশোনা করা সব মানুষ। তারাই আজকে এই সবগুলো বলছে। তখন নিয়মিত শিক্ষক নিয়োগ হতো, শিক্ষকদের সম্মান বেড়েছিল, শিক্ষকরা মাথা উঁচু করে বাঁচতে পেরেছিল। আর সংস্কৃতি, বইমেলা, গণনাট্য, থিয়েটার, চিন্তাধারা, বাংলা শুধু বাঁচেনি, বাংলা ভাবতে শিখেছিল। আজকের রাজনীতিতে নেতা মানে কি? বডিগার্ড, হেলিকপ্টার, কোটি কোটি টাকার সম্পত্তি। আর তখন নেতা ছিলেন জ্যোতি বসু। সাধারণ জীবন, দৃঢ় নেতৃত্ব, বুদ্ধদেব ভট্টাচার্য, সংস্কৃতি, বই, আধুনিক চিন্তা ভাবনা। ব্যক্তি পুজো নয়, আদর্শই ছিল মুখ। আজকের দিনে এটা কল্পনাও করা যায় কি? আমি অন্ধভক্ত নয়। আমি যেমন 34 বছরের কিছু সাফল্য তুলে ধরলাম, তেমনি কিছু ব্যর্থতাও ছিল। হ্যাঁ, শিল্পায়ন দেরি হয়েছে, শেষের দিকে আত্মতুষ্টি এসছে, মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু একটা প্রশ্ন, ভুল মানেই কি পুরো ইতিহাস মুছে ফেলতে হবে? ভুল মানেই কি কৃষক শ্রমিকের প্রাপ্তি অস্বীকার? না, একদমই নয়। 34 বছর মানে ক্ষমতা নয়, এটা ছিল সামাজিক বিপ্লব। এটা ছিল গরিবের মাথা উঁচু করে দাঁড়ানো। এটা ছিল ভোটের লাইনে শেষ মানুষটার জয়। আর ইতিহাস বদলানোর চেষ্টা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ইতিহাস মুছলেও স্মৃতি কিন্তু মুছে না। আপনার বাবা মা, আপনার গ্রাম, আপনার শহর, আপনার জমি, সবকিছুই তার সাক্ষী। আজকে এই পর্যন্তই। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই কথা শোনা দরকার। ধন্যবাদ।